আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কিং 4। তো আমরা মোটামুটি তোমার যেটা করেছি আগে অবধি কিং 3 অবধি আমরা কমপ্লিট করেছি। আজকে এটা হবে কিং 4। শুরু হচ্ছে গোপাল থেকে, গোপাল, ধর্মপাল, দেবপাল, মহিপাল, মহিপাল 2, রামপাল, সামন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন আর লক্ষ্মণ সেন। নিশ্চয়ই তোমাদের কাছে সেই কিং ক্রোনোলজির পিডিএফটা রয়েছে। তো আমরা মোটামুটি ফার্স্ট যে পিডিএফটায় পড়েছিলাম সেখানে আমরা পুরো বিম্বিসার থেকে শুরু করে মৌর্যর লাস্ট অব্দি পড়েছিলাম। সেকেন্ড পিডিএফে আমরা পোস্ট মৌরিয়ান কিংডম পড়েছিলাম, অ্যান্ড তৃতীয় পিডিএফে আমরা তোমার যে গুপ্ত পিরিয়ড এবং কনিষ্ক বলছি, গুপ্ত এবং তোমার ওই শশাঙ্কর হর্ষবর্ধনের পার্টটা কমপ্লিট করেছিলাম। আমাদের লেফট সাইডে পড়ে রয়েছে এখন পাল বংশ, সেটা আমরা আজকে কভার করব। আর এর পরের যে পিরিয়ডটা ক্লাসটা হবে সেটা হচ্ছে কিং 5, যেখানে আমরা সাউথ ইন্ডিয়ান রুলারদের কভার করব। টোটাল 5টায় আমাদের হিন্দু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা খুব ছোট টপিক, বা বংশটাও ছোট, পাল এবং সেন বংশ। তো নিশ্চয়ই এখান থেকে তুমি বুঝতেই পারছো যে এই অবধি পুরোটাই হচ্ছে পাল বংশ, আর এর নিচ থেকে এটা হচ্ছে সেন বংশ। তাহলে আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে গোপাল। আচ্ছা, গোপালকে কি বলা হয়? গোপালের একটা টাইটেল ছিল পরম সৌগত, বা গোপালকে আমরা বলি পাল বংশের ফাউন্ডার। আচ্ছা, গোপালকে পাল বংশের ফাউন্ডার কেন বলা হচ্ছে? আমরা সবাই জানি আফটার শশাঙ্ক একটা মাৎস্য ন্যায় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, মানে যার মানে হচ্ছে একটা অরাজকতা, যেখানে বেসিক্যালি কোনো মানে রুলার ছিল না, সেইভাবে রুল করার মতো কেউ ছিল না। তখন গোপালকে কি করা হয়? গোপালকে আমরা ধরে বসিয়ে দিলাম যে নাও তুমি আমাদের রাজা। সেই জন্য গোপালকে বলা হয় ফার্স্ট ইলেক্টেড কিং। ফার্স্ট ইলেক্টেড কিং। আচ্ছা, তাকে কে কারা ইলেক্ট করেছিল? প্রাকৃত বলে এক ধরনের সম্প্রদায় রয়েছে, তারা তাকে ইলেক্ট করেছিল। এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, ঠিক আছে? আচ্ছা, এই গোপালের যে একটা কনস্ট্রাকশন রয়েছে, সেই কনস্ট্রাকশনটা হচ্ছে ওডন্ডপুরী মহাবিহার। এই ওডন্ডপুরী মহাবিহার কার কনস্ট্রাকশন? এটাও পরীক্ষায় প্রিলিমসে অনেকবার দিয়েছে। অ্যান্সার হবে গোপালের। তাহলে গোপাল হচ্ছে ফাউন্ডার, ফার্স্ট ইলেক্টেড কিং, প্রাকৃত দ্বারা মানে ইলেক্টেড ওডন্ডপুরী মহাবিহারের প্রতিষ্ঠাতা। আচ্ছা, ধর্মপাল। তাহলে দেখো, ধর্মপালকে আমরা বলতে পারি ফেমাস কিং। হয় না যে কোন বংশের শ্রেষ্ঠ রাজা? কোথাও কোথাও তুমি ধর্মপাল পাবে, কোথাও কোথাও তুমি দেবপালকে পাবে। মানে বিভিন্ন বই কনফিউজ। যখন দুজন সমান বিক্রমশালী হয়ে যায় তখন কে ফেমাস সেটা বলাটা মুশকিল, বাট আমরা ধর্মপালকেই ফার্স্ট প্রেফারেন্স দেব, কারণ যে প্রথমেই থাকে তাকে অগ্রাধিকার বেশি দেওয়া হয়। তো আমরা ধর্মপালকেই বলবো ফেমাস কিং, সেই জন্য আমরা এখানে এটা করিনি। আচ্ছা, ধর্মপালের যে টাইটেল ছিল বিক্রমশীল। এছাড়াও আরো কিছু টাইটেল রয়েছে, লিখে রাখো। উত্তর পথস্বামী, এই যে এই নামটাই লিখে দাও। এই দুটো টাইটেলই তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে। কোন পাল বংশের দুজনের সেম টাইটেল ছিল? উত্তর পথস্বামী, UTTARAPATHASWAMI, উত্তর পথস্বামী। এই টাইটেলটা ধর্মপালের ছিল। আর একটা তো বিশাল বড় টাইটেল, এখান থেকে লেখা শুরু করলে এই অবধি লেগে যাবে। তো লেখো লেখো পরমেশ্বর, PARAMESHWAR, পরমেশ্বর। পরম ভট্টারক, একসাথে পরম ভট্টারক, VATTORAK, মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ। এই টাইটেলটা কার ছিল? ধর্মপালের ছিল। আচ্ছা, এর ক্যাপিটাল কোথায় ছিল? মুদগিরি। এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, ঠিক আছে? আচ্ছা, ফেমাস পার্সোনালিটি কে ছিলেন এনার টাইম ফ্রেমে? শরদুল, খুবই গুরুত্বপূর্ণ নাম। এই যে উত্তর পথস্বামী যে টাইটেলটা না, এই টাইটেলটা কে দিয়েছিলেন? শরদুল নিজে দিয়েছিলেন উত্তর পথস্বামী। তাহলে ওনার যে টাইটেল উত্তর পথস্বামী, এটা কে দিয়েছিলেন? শরদুল ছিলেন ওনার একজন স্কলার। আচ্ছা, শরদুলের যে বইটা ছিল, দেখো উদয় শঙ্করী কথা, উদয় শঙ্করী কথা। আর এদিকে অতীশ দীপঙ্কর, খুব বিখ্যাত একজন স্কলার তার সময় ছিলেন, যার বইটার নাম হচ্ছে বর্জ্যযান সাধন। এই অতীশ দীপঙ্করকে কি বলা হয় বলো তো? অতীশ দীপঙ্করকে বলা হয় সেকেন্ড বুদ্ধা। তো এখানে লিখে রাখো, অতীশ দীপঙ্করকে বলি আমরা সেকেন্ড বুদ্ধ। অতীশ দীপঙ্করকে বলা হয় সেকেন্ড বুদ্ধা। এনার যে পুরো নাম সেটা হচ্ছে, দেখো, আদিনাথ চন্দ্রগর্ভা।
এটা হচ্ছে এনার রিয়েল নেম, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে তোমার এনার সময় গার্গ বলে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, বা তুমি বলতে পারো পার্সোনাল লোক ছিলেন, তো তোমার পরীক্ষায় কোশ্চেন দেবে গার্গ কার কন্টেম্পোরারি ছিল। আচ্ছা, আরেকটা লিখতে হবে বেসিক্যালি ধীমান এবং বিদপাল, এটা স্পেসিফিক্যালি বলে না তোমার ধর্মপালের সময়, কিন্তু বলা হয় যে দুজন বিখ্যাত আর্কিটেকচার বা স্কাল্পচার কে ছিলেন, ধীমান এবং বিদপাল, কোন বংশের কন্টেম্পোরারি ছিল, পাল বংশের। বাট আমি লিখিয়ে দিচ্ছি যে এটা ধর্মপালের সময় এরা ছিল, তো লিখে রাখো ধীমান এবং বিদপাল, DHIMAN, ধীমান এবং বিদপাল, BITPAL, ধীমান এবং বিদপাল, ব্রাকেটে লিখে রাখো এরা হচ্ছে স্কাল্পচার, SCULPTURE, মানে স্থাপত্য কীর্তির একটা বিরাট নিদর্শন ছিল। আর একজন বুদ্ধি স্কলারও এনার কন্টেম্পোরারি ছিল, লিখে রাখো যে হরিভদ্র, HARI, হরিভদ্র, BHADRA, হরিভদ্র, ব্র্যাকেট লেখো বুদ্ধিস্ট স্কলার, বুদ্ধিস্ট স্কলার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি কনস্ট্রাকশন দেখি, মহাবিহার ইনি কি করেছেন, সোমপুর মহাবিহার, এবং ওনার নাম কি ছিল, বিক্রমশীল, তাই ওনার নাম অনুযায়ী এটা বিক্রমশীল মহাবিহার, ঠিক আছে। আচ্ছা, আবার এটা পরীক্ষায় কোশ্চেন দেবে যে নালন্দা ইউনিভার্সিটি রিভাইভ করেন কে, তো ইনিও কিন্তু ধর্মপাল, তো লিখে রাখো রিভাইভ, রিভাইভ, REVIV, রিভাইভ নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটি, রিভাইভ নালন্দা ইউনিভার্সিটি। আচ্ছা, ওনার সোর্স অফ ইনফরমেশন বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, খালিমপুর কপার প্লেট থেকে ওনার সম্পর্কে আমরা জানতে পারি। এবং আরেকটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ, একটা ট্রাইপার্টিট কনফ্লিক্ট, মানে ত্রিপক্ষ যুদ্ধ, এই যুদ্ধটা কিন্তু ধর্মপালের সময় হয়েছিল, তো লিখে রাখো এখানে TRIPARTE, মানে তিনটে পার্টি কনফ্লিক্ট, CONFLIC, ত্রিশক্তি সংগ্রাম, ট্রিপার্টেড কনফ্লিক্ট কার কার মধ্যে হয়, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, পাল, প্রতিহার, পাল, প্রতিহার আর রাষ্ট্রকূট, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটের মধ্যে যে লড়াইটা হয় সেটা হচ্ছে ট্রাইপার্টেড কনফ্লিক্ট বা ত্রিশক্তি চুক্তি। কেন হয়েছিল এই লড়াইটা, কনৌজকে ক্যাপচার করার জন্য, তো লিখে রাখো টু ক্যাপচার কনৌজ, টু ক্যাপচার কনৌজ, কনৌজকে ক্যাপচার করার জন্য এর মধ্যে যুদ্ধ হয়, এবং সেই সময় ধর্মপাল পাল বংশের রাজা ছিলেন এবং লড়াইটা চালিয়ে গেছিলেন। আচ্ছা, এরপরে যিনি আসেন তিনি হচ্ছেন দেবপাল, তার যে টাইটেল সেটা হচ্ছে তোমার উত্তর পথস্বামী, যে টাইটেলটা কমন টাইটেল। এনার যে PM ছিলেন তিনি হচ্ছেন দর্ভপাণি, তাই এনার PM হচ্ছেন দর্ভপাণি। এনার সোর্সটা পরীক্ষায় অনেকবার কোশ্চেন দিয়েছে, বাদল পিলার ইনস্ক্রিপশন, বাদল পিলার ইনস্ক্রিপশন থেকে জানা যায় এনার সম্পর্কে। ফ্রম দিস ইনস্ক্রিপশন তিনি কি করেছিলেন, তিনি ডিফিটেড, দেখো এই যে উৎকলস, যে তোমার যে হুন, দ্রাবিড়, গুর্জর, উৎকলস, যে যারা ছোট ছোট জাতি ছিল, গুর্জর বা দ্রাবিড় বা হুন, এদেরকে ইনি যে পরাজিত করেছিলেন তার পুরো গল্প আমরা জানতে পারি বাদল পিলার ইনস্ক্রিপশন থেকে, ঠিক আছে। আচ্ছা, বালপুত্র দেব বলে একজন রুলার ছিলেন শৈলেন্দ্র ডাইনেস্টির, ঠিক আছে। এই শৈলেন্দ্র ডাইনেস্টির রুলার তার আমলে একজন অ্যাম্বাসিডারকে পাঠিয়েছিলেন, ঠিক আছে, কিসের জন্য, ফর গ্র্যান্ট অফ 5 ভিলেজ ইন দ্য অর্ডার অফ মনেস্ট্রি। দেখো যে এই যে নালন্দাতে যে তোমার বুদ্ধ বিহার আছে না, এই বুদ্ধ বিহার তৈরি করার জন্য এই বালপুত্র দেবকে পাঠানো হয় শৈলেন্দ্র ডাইনেস্টির তরফ থেকে, যে আপনি গিয়ে দেবপালের কাছ থেকে এই 5টা ভিলেজ নিয়ে আসুন, মানে ওনাকে যেন গ্র্যান্ড করা হয়, সেখানে কি বুদ্ধ বিহার তৈরি করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার মহিপাল, মহিপালকে বলা হয় সেকেন্ড পাল এম্পায়ারের ফাউন্ডার। কেন, কারণ এই দেবপালের পরে মোটামুটি পাল বংশটা আবার ধিমিয়ে পড়েছিল, তো সেই সময় পুনরায় এটাকে জাগিয়ে তোলার জন্য মহিপাল 1 কি করেন, সেই পুনরায় এটার প্রতিষ্ঠা করেন। আচ্ছা,
দেখো এখানে কি বলা হচ্ছে, রাজেন্দ্র চোল, এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে কার সময় রাজেন্দ্র চোল বাংলায় অ্যাটাক করে। অ্যান্সার কি হবে, মহিপাল 1-এর সময় রাজেন্দ্র চোল বাংলায় অ্যাটাক করেন। আচ্ছা মহিপাল 2 যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে আর সেরকম কোনো ইনসিডেন্ট ঘটেনি। এখানে একটা বিরাট বিদ্রোহ হয়, কৈবত বিদ্রোহ। ঠিক আছে, কৈবতরা কি, কৈবতরা হচ্ছে সেই সময় একটা ফিশারম্যান, মানে একটা মৎস্য শিকারী, এরা কি করে এই সময় একটা বিদ্রোহ করে, যার লিডার ছিলেন দিব্য। পরীক্ষায় অনেকবার কোশ্চেন দিয়েছে যে দিব্য কিসের রুলার ছিলেন, অ্যান্সার হচ্ছে কৈবত বিদ্রোহের রুলার ছিলেন, যেটা হয়েছিল মহিপাল 2 এর সময়। আচ্ছা এর সোর্সটা কোথা থেকে জানা যায়, সোর্স সোর্স জানা যায় সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিতম। তাহলে লিখে রাখো সোর্স হচ্ছে রামচরিতম, RAMCHARITAM, রামচরিতম। এই যে লেখা রয়েছে কে লিখেছেন, এই যেখানে তাকাও সন্ধ্যাকর নন্দী লিখেছেন রামচরিতম। তো সেখান থেকে আমরা জানতে পারি এই কৈবত বিদ্রোহ সম্পর্কে। একবার পরীক্ষায় কোশ্চেন ছিল কৈবত কারা, তো লিখতে পারো যদি লিখতে চাও, দে আর দ্য ফিশারম্যান অফ বরেন্দ্রভূমি, বরেন্দ্রভূমি, ফিশারম্যান অফ বরেন্দ্রভূমি, কৈবত রুলার। আচ্ছা এরপর হচ্ছে রামপাল। আচ্ছা রামপালকে রামাবতী সিটিটা তৈরি করেন, এবং এরা তো বিখ্যাত একজন কোর্ট পোয়েট ছিলেন, বা তার কন্টেম্পোরারি একজন বিখ্যাত রাইটার ছিলেন সন্ধ্যাকর নন্দী, তার যে লেখাটা হচ্ছে রামচরিতম। ঠিক আছে, আচ্ছা ইনি কি করেছিলেন, রামপাল তিনি কৈবত লিডার ভীমকে পরাজিত করেন। ইনি কাকে পরাজিত করেন, দিব্য, আর ইনি কি ভীমকে পরাজিত করেন, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। তাহলে কৈবত বিদ্রোহটা কিন্তু চলছে এই টাইম ফ্রেমে, তার জন্য তো কৈবত বিদ্রোহটা আমরা এই বইতে পাই, যদি এই সময় না হতো তাহলে আমরা কি করে পেতাম। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার সেন বংশ। সেন বংশ শুরু হচ্ছে, দেখো ফাউন্ডার কে, সামন্ত সেন। দেখো সমস্ত, শুধু এনাকে বলে নয়, সমস্ত সেন বংশের প্রত্যেকটা রাজাকে আমরা বলি ব্রহ্ম ক্ষত্রিয়। ঠিক আছে, তাই এখানে লেখা হয়েছে ব্রহ্ম ক্ষত্রিয়। তাহলে বলবে কোন বংশের রাজাদের ব্রহ্ম ক্ষত্রিয় বলা হতো, অ্যান্সার হচ্ছে সেন বংশের রাজা। তো সামন্ত সেনের প্রথম ছিলেন, তাই ওনার টাইটেল হিসাবে ব্রহ্ম ক্ষত্রিয় আমরা বলছি। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার বিজয় সেন। আচ্ছা সামন্ত সেন সেই গোপালের মতো, মানে জাস্ট বসিয়ে পাল বংশ শুরু হলো, ইনিও কি জাস্ট একজন নর্মাল নমিনাল ফাউন্ডার, বা যদি রিয়েল ফাউন্ডার ধরা হয় তাহলে কি হবে, বিজয় সেন হচ্ছে রিয়েল ফাউন্ডার। তিনি তার নামে দুটো কনস্ট্রাকশন, বা তার এমনি টাইটেল ছিল কি, মানে টাইটেল বলছি, তার ক্যাপিটাল ছিল কোথায়, বিজয়পুর আর বিক্রমপুর। ঠিক আছে, একটা দিনাজপুর আর একটা ঢাকা, এখানে তার ক্যাপিটাল ছিল। তার নামের নাম অনুযায়ী এই ক্যাপিটালগুলো তৈরি করা হয়, মানে নাম চেঞ্জ করেন উনি, নাম চেঞ্জ করে নিজের নামের সঙ্গে এটাকে মিলিয়ে দেওয়া হয়। আচ্ছা বল্লাল সেন যদি দেখা যায়, আচ্ছা এনার একটা রয়েছে বিজয় সেনের সোর্স কি, দেওপাড়া প্রশস্তি ইনস্ক্রিপশন বাই উমাপতিধর। বহুবার পরীক্ষায় কোশ্চেন দেবে যে কার থেকে কি জানা যায়, এই পুরো কিং 4 থেকে সব থেকে বেশি এই জায়গা থেকেই কোশ্চেন আসে, কনস্ট্রাকশন আর কি সোর্স থেকে জানা যায় আর কি। তাহলে দেওপাড়া ইনস্ক্রিপশন থেকে জানতে পারছি। আর বল্লাল সেন যদি দেখি, দেখো বল্লাল সেনের সময় একজন বিখ্যাত আর্কিটেকচার ছিলেন সুলোপানি। এটা যেমন পরীক্ষায় কোশ্চেন দেয়, যেমন এখানে ছিল কি ধীমান এবং বিদপাল, তেমনি সুলোপানি কার কন্টেম্পোরারি ছিল, বল্লাল সেন। দেখো আনন্দ ভাট তার কোর্ট পোয়েট ছিলেন, এবং বল্লাল সেন তো উনি নিজেও কিছু বই টই লিখেছেন সেই জন্য, বা কিছু তৈরি করেছেন বলে উনি ওনারটা আমরা এখানে রেখে দিয়েছি। আচ্ছা উনি দেখো এই যে বেসিক্যালি যেটা আনন্দ ভাট বা চিফ মিনিস্টার যিনি ছিলেন, দেখো তার লেখা বই হচ্ছে, দেখো বল্লাল চরিত। ঠিক আছে, বল্লাল চরিত যিনি ওনার সম্পর্কে লিখেছিলেন। আর বল্লাল সেনের লেখা দুটো বই হচ্ছে দান সাগর এবং অদ্ভুত সাগর, ADBHUT, অদ্ভুত সাগর। তাহলে দান সাগর এবং অদ্ভুত সাগর এই দুটো বই উনি লেখেন, এবং বিখ্যাত বই দান সাগর রিলেটেড টু স্মৃতি। তোমরা পড়েছো না বেদ, বেদকে দুটো ভাগে ভাগ করা হয়, তো এটা অনেকটা শ্রুতি স্মৃতি নিয়ে লেখা। কিন্তু অদ্ভুত সাগর টোটালটাই হচ্ছে অ্যাস্ট্রোনমি, ASTRONOMI। এটাও পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, অদ্ভুত সাগরের
কনসেপ্ট বা কন্টেন্ট কি নিয়ে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি। ইনি এনার নামে দুটো কনস্ট্রাকশন করেন, একটা বল্লাল দিঘি, একটা বল্লাল বাড়ি। নিজের নামে একটা বাড়ি তৈরি করেন, একটা দিঘি মানে বড় পুকুর তৈরি করেন, একটা দুটোই বিক্রমপুরে উনি তৈরি করেন। আচ্ছা, সোর্স অফ যদি জানা যায় ওনার সোর্সটা কি, নৈহাটি কপার প্লেট থেকে জানা যায়। এগুলো কিন্তু পড়তে হবে, এনার নৈহাটি, এনার দেওপাড়া, এনার বাদল পিলার, তোমার খালিমপুর, এগুলো কিন্তু বহুবার পরীক্ষায় কোশ্চেন দেয়। দেখো, বল্লাল সেন রেকগনাইজ দ্য কাস্ট সিস্টেম অফ দ্য বাংলা এবং কি করেছিলেন, কুলিনিজম বা কৌলিন্য প্রথা তিনি চালু করেন। মানে বেসিক্যালি কাস্ট সিস্টেমটাকে তিনি অনেক বেশি প্রগাঢ় দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন। তা দেখো, কুলিন বা কৌলিনিজম মানে কৌলিন কথাটা এসে কথা থেকে, কুল থেকে, কুলকে বাঁচিয়ে রাখা, বা আলটিমেটলি তুমি মনে রাখতে পারো যে পিওরিটি অফ নবেল ব্লাড, মানে নবেল ব্লাড যারা, মানে ব্রহ্মার মুখ থেকে যারা সৃষ্টি হয়েছেন তাদেরকে বাঁচিয়ে রাখা বা তাদের ব্লাডটাকে সংরক্ষণ করে রাখাই এনার মেইন টার্গেট। যদিও ওই কুলিন কথাটা উনি নিয়েছিলেন কোথা থেকে, দেখো এক এক ধরনের ছিল, তুমি যদি অ্যানথ্রোপোলজিতে পড়ো তাহলে দেখবে কুলিন প্রথা বলে এক ধরনের প্রথা ছিল, বা প্রথা অতীতে ছিল, এখন নেই। ঠিক আছে, কুলিন এবং জমিদার বা যজমান যেটা বলো না কেন, কি হতো, যে মানুষগুলো খুব গরিব তারা এই যজমান মানে যারা ধরি তাদের বাড়িতে গায়ের পরিশ্রমে খেতে পেত। ঠিক আছে, মানে তারা পরিশ্রম করবে, তাদের খেতে দেওয়া হবে শুধু, আর হয়তো টুকটাক কিছু মাইনে যদি দেয়। তো এই যে প্রথাটা যে আমি গায়ে খাটবো তুমি শুধু খেতে দেবে, এই প্রথাটা হচ্ছে কুলিন প্রথা। কুলিন এবং যজমানদের মধ্যে যে রিলেশন, এটা অ্যানথ্রোপোলজিতে পাবে। তো সেখান থেকে উনি কুলিনিজম কথাটা পেয়েছিলেন সম্ভবত, তাই এটাকে সেই জায়গা থেকেই কৌলিন্য প্রথা বলা হয় বাংলায়। আচ্ছা, নেক্সট হচ্ছে লক্ষ্মণ সেন। ঠিক আছে, লক্ষ্মণ সেনের যে টাইটেল সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার পরম বৈষ্ণব, এনার মেইন টাইটেলটা। এছাড়া এনার রয়েছে আরিরাজ মর্দন শঙ্কর, ARIRAJ, আরিরাজ মর্দন শঙ্কর, MARDAN শঙ্কর, SANKAR, আরিরাজ মর্দন শঙ্কর, বা বিক্রমাদিত্য অফ বেঙ্গল, BIKRAMADITYA, বিক্রমাদিত্য অফ বেঙ্গল। তাহলে বিক্রমাদিত্য অফ বেঙ্গল বলা হয়। আচ্ছা, বিক্রমাদিত্য কার টাইটেল ছিল, চন্দ্রগুপ্ত, একদম। আচ্ছা, নেক্সট দেখো, এনার যে তোমার ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে লক্ষণাবতী, এবং তার সময় 5জন বিখ্যাত, মানে বলতে পারো একটা ইউনিটি ছিল, 5জন বিখ্যাত সাহিত্য বলতে পারো, বা তুমি পোয়েট বলতে পারো, যা খুশি বলতে পারো, একজন লিটারেচারে পাওয়ারফুল লোক ছিল, জয়দেব, উমাপতি ধর, গোবর্ধন, দই এবং শরণ। তো এদের লিখিত বইগুলো বলা হচ্ছে, দেখো জয়দেবের আমরা সবাই জানি গীত গোবিন্দ, উমাপতি ধরের কি হচ্ছে চন্দ্রচূড় চরিতম, গোবর্ধনের হচ্ছে আর্য সপ্তসাথী, ধৈর কি পবনদূত, আর শরণ হচ্ছে শরণ কাব্য। এটা বিখ্যাত কিছু বই, যেটা তোমার কিন্তু স্ট্যাটিক জিকেতেও আসে। নেক্সট হচ্ছে হি ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট হিন্দু রুলার অফ বেঙ্গল, তাকে বলা হয় লাস্ট ইন্ডিপেন্ডেন্ট হিন্দু রুলার। 1201 বা 1202 এই টাইম ফ্রেমে তোমরা সবাই জানো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা অ্যাটাক করেন। তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে, যখন মুসলিম অ্যাটাক হলো সেই সময় বাংলা রাজা কে ছিলেন, লক্ষণ সেন। আর যখন রাজেন্দ্র চোল অ্যাটাক করলো বাংলা, তখন কে রাজা ছিলেন, মহিপাল ওয়ান। এটা কিন্তু পরীক্ষায় মানে কোশ্চেন দেয় জানো। এই যে তোমার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এনার হাতটা অনেক লম্বা ছিল, বলেছিলাম না একবার। জেনারেলি আমরা যদি দাঁড়াই তাহলে আমাদের যেখানে হাঁটু রয়েছে, আমাদের হাত দেখবে হাঁটুর আগে শেষ হয়ে যায়, এনার হাতটা হাঁটু ছাড়িয়ে যেত। সেই জন্য বলা হয় কেন ইনি এত পাওয়ারফুল, কারণ এক তো হাত লম্বা, ফলে তরোয়াল দিয়ে ওনাকে পাওয়া যেত না। মানে বুঝতে পারছো, মানে হাতটা যদি লম্বা হয় তাহলে সে দূর থেকে গলা কেটে দিতে পারবে ওনাকে। এই জন্য উনি যুদ্ধে খুব পাওয়ারফুল ছিলেন, যে ওনার হাতটা অনেক লম্বা, দুটো হাতই হাঁটু ছাড়িয়ে যেত। কত বড় হাত, বুঝতে পারছি।
আচ্ছা, এই সোর্সটা আমরা কোথা থেকে জানতে পারছি? তো লিখে রাখো, সোর্স, সোর্স তবাকাত ই নাসিরি, TABAKAT, তবাকাত ই নাসিরি, NASHIRI, তবাকাত ই নাসিরি। কার লেখা বই? মিনহাজ উজ সিরাজ। এবারই শুরু হবে, মুসলিম যখনই হবে তখনই কঠিন কঠিন নাম শুরু হবে। মিনহাজ উজ সিরাজ, MINHAJ, মিনহাজ উজ সিরাজ, SIRAJ। খুব বিখ্যাত বই, যে বই থেকে আমরা এই লক্ষণ সেনের বাংলা, যে লক্ষণ সেনের সময় বাংলা অ্যাটাক হয়েছিল সেই সম্পর্কে আমরা জানতে পারি। মিনহাজ উজ সিরাজ। ক্লিয়ার? এই তো ছোট্ট টপিক কমপ্লিট হয়ে গেল আমাদের।